দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে বাংলা টিভির বিশেষ আয়োজন প্রাণ ফ্রুটো প্রেজেন্টস তারার ঈদ। আর এই তারার ঈদের পুরো সময়টা জুড়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি আপনাদের সব পছন্দের তারকাদের সাথে নিয়ে, এবং অবশ্যই তারা বড় পর্দার, যাকে আমরা এক কথায় বলি হচ্ছে চলচ্চিত্র। তো এইবারের ঈদ কিন্তু আসলে আমি বলবো যারা চলচ্চিত্র প্রেমী রয়েছে তাদের জন্য না একটা ডাবল আনন্দ নিয়ে আসছে। কারণ বেশ কিছুদিন পরে একই ঈদে এতগুলো চলচ্চিত্র রিলিজ হচ্ছে এবং চলচ্চিত্রগুলো এত ভালো, এবং আপনাদের সব প্রিয় তারকারা থাকছে, সব কিছু মিলিয়ে বলে না একের মধ্যে দুই হয়ে গেছে। আর এই মুহূর্তে যে আমার সাথে রয়েছে তাদেরকে দেখে আপনাদের ঈদ কিন্তু ট্রিপল হয়ে যাবে, বিকজ হচ্ছে সে আমাদের খুব পছন্দের, ভালো লাগার এবং তার একটি চলচ্চিত্র যেটি বেশ কিছুদিন যাবত আমাদের কি বলবো, এটাকে একটা কলরব চলছিল যে এই মুভিটা কবে রিলিজ হবে। সো ফাইনালি ওটা কিন্তু ঈদে রিলিজ হয়েছে, সাথে আরও একটি রয়েছে। সো দুটো মুভি আমরা পাশাপাশি দেখতে পাবো। এবারে না হয় পরিচয় করিয়ে দিই সেই প্রিয় তারকার সাথে, কারণ অনেকক্ষণ আমি বকবক করছি। আমাদের সাথে রয়েছে আমার খুব পছন্দের, আপনাদের ভালো লাগার প্রিয় চিত্রনায়িকা, দ্য মোস্ট কিউটেস্ট গ্ল্যামারাস গার্ল, ট্যালেন্টেড অলসো, বুবলি, শবনম বুবলি। আসলে বলা উচিত পুরো নামটা, এটা না? বুবলি ইজ ফাইন, মুভিতে সবাই বুবলি। বুবলিতে মজার ব্যাপার কি জানো, তোমাকে বুবলি ডাকলে না নিজের মধ্যে একটা বাবলি ভাব কাজ করে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছে? একদম তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে আজকে জাস্ট ঈদের যে একটা ফ্লেভার আছে পুরোপুরি পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর ঈদের আনন্দ তো আসলে আমাদের মনে হয় যে সবকিছুতেই খুব একটা ভালো লাগা কাজ করে। সো ভীষণই ভালো লাগছে। একদম। ঈদের দিনটা কেমন কাটলো? ঈদের দিনটা যেটা হয় যে আসলে একটু ফ্যামিলির সাথেই সময়টা বেশি দেওয়া হয়। যদিও তো ঈদ রিলিজ মুভি তো থাকেই, সেখান থেকে তো হয় যে সবাই ফোন কলস করা শুরু করে যখন মুভিটা শেষ হয়, ফার্স্ট শো দেখে দেন হচ্ছে যে খবরাখবর দিতে থাকে। এবারও ব্যতিক্রম না, সবাই খুবই ভালো রেসপন্স দিচ্ছে লিডার আমি বাংলাদেশ এবং লোকাল নিয়ে। সো সবাই খুব আছে না যে 100% বিনোদন নিয়ে আসলে ফিরছে সিনেমা হল থেকে। একদম। আমি একটু দর্শকদেরকে বলে দিতে চাই, আমি কিন্তু বারবারই দুটো মুভি বলছিলাম। সো বুবলির মুখ থেকে আমরা শুনলাম লিডার আমি বাংলাদেশ, যে মুভিটি নিয়ে আসলে অনেক দিন যাবত অনেক জল্পনা কল্পনা ছিল। সো ফাইনালি সেটা ঈদের রিলিজ হচ্ছে, এবং পাশাপাশি লোকাল সিনেমাটাও রিলিজ হচ্ছে, এবং এটা একটু সাডেন প্ল্যান করে, তাই না? একদমই তাই। দুটোই। আচ্ছা, লিডার আমি বাংলাদেশ নিয়ে প্রথমে কথা বলি, কারণ এই চলচ্চিত্রটার মহরতের দিনও তোমার সাথে আমার দেখা হয়েছিল, এবং এখন ফাইনালি রিলিজের সময়ও দেখা হলো। মুভিটা নিয়ে তো সবার মধ্যে একটা অন্যরকম, আমি বলবো, উৎকণ্ঠা ছিল। তোমার কি মনে হয়, যারা এখন হলে যে মুভিটা দেখছে তাদের রেসপন্স দেখে কি মনে হচ্ছে? সেই রেসপন্সটা কি তাদের যে একটা এক্সপেকটেশন, সেটাকে আসলে ফুলফিল করতে পারছে, যে বুবলিকে তারা আবারও পাচ্ছে? একদমই। যখন লিডার তাদের অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এটা ঈদে আসছে ফাইনালি, তখন থেকে হয়েছে কি দর্শকদের মধ্যে একটা অন্যরকম ঈদ আনন্দ শুরু হয়ে গেছিল। ফাইনালি যখন তারা গানগুলো রিলিজ দিচ্ছিল, যেমন কথা আছে গানটা, তো সেরকম আসলে পছন্দ করেছে সবাই। এই গানের কথাগুলো এত দারুণ, এবং প্রত্যেকে হচ্ছে কি রিলেট করতে পেরেছে তাদের সাথে। সো এটা হচ্ছে সুপার ভাইরাল একটা সং হয়েছে মুভি রিলিজের আগেই। এবং তার পাশাপাশি আরেকটি গান আছে সুরমা, যে গানটা অলরেডি তুমিও গিয়ে কিন্তু ভাইরাল হয়ে গেছো। তো সেখান থেকে হয়েছে যেটা এই গানগুলো এত মানুষ ভালোবাসা দিচ্ছিল যখন মুভিটা তখন রিলিজ হয়নি। সো হয়েছে কি সবাই তো একটা জিনিস হয় যে যেটা আমরা মুভি রিলিজের আগে কি করি, ট্রেলার দেই বা গান রিলিজ দেই, তো তখন থেকে সবাই খুব এক্সাইটেড ছিল। এবং ফাইনালি যখন রিলিজ হলো, এখন তো আসলে দর্শকরা অনেক দিন পর বড় পর্দায় লিডার আমি বাংলাদেশ, যেহেতু এটা নিয়ে অনেক দিন ধরে অপেক্ষায় ছিল, তো সেই মুভিটা ফাইনালি তারা দেখছে এবং খুব ভালো রেসপন্স দিচ্ছে। সো আর সাকিব বুবলি জুটি তো এমনিতেই আসলে দর্শকদের একটা ভালোবাসার জায়গা আছে। তো সেখান থেকে এই মুভিতে খুব ভালো রেসপন্স পাচ্ছি সত্যিকার অর্থে। দ্যাটস ভেরি গুড, বিকজ এত কষ্ট করেছো, এতদিন সময় নিয়ে অপেক্ষা করেছো, অ্যান্ড ঈদের সময়টাতে আসলে সবার একটা এক্সপেকটেশন থাকে হচ্ছে যে আমার মুভিটা আমার দর্শকরা হলে যেয়ে দেখবে, এবং ঈদের আনন্দের উৎসবটাকে কিন্তু বাড়িয়ে দেওয়ার জন্য চলচ্চিত্র অপরিহার্য। একদমই। এখন তো আমরা চলচ্চিত্র নিয়ে আসলে চিন্তা করি যে রিলিজ হবে কি হবে না, আর একটা সময় তো কোন চলচ্চিত্র আসছে, কোনটা আমরা ঈদের দিন দেখতে যাব, কোনটা ঈদের দ্বিতীয় দিন হবে, তৃতীয় দিন হবে, অনেক পরিকল্পনা থাকতো। ইভেন দো
টেলিভিশনেও আমরা মুভি দেখার জন্য কিন্তু বসে থাকতাম। তোমার মনে আছে কিনা যে বিটিভিতে আগে থেকে বলে দিত ঈদের প্রথম দিন কি দেখাবে, দ্বিতীয় দিন কি দেখাবে, মানে এগুলো ঘোষণা হতো। সো আমরা সেভাবে করে কিন্তু টাইমটাকে ম্যানেজ করে নিতাম যে সবাই মিলে বসে তারপরে মুভি দেখব। ভিসিআর এর যুগের কথা মনে আছে? ওরকম মনে নেই, বাট আমি যেটা আমার ছোটবেলাতে আমি পেয়েছিলাম যে মানে আছে না যে আমাদের সালমান শাহ ভাইয়াদের সেই সময়টার মানে যখন ওনাদের তখন কিন্তু ভিসিআর ছিল, তখন ছিল না, রাইট? আমার যতদূর মনে পড়ে যে আমি ওভাবে আছে না খুব ইউজ করা ওই সময়টা পাইনি। তার কিছুদিন পরে আমরা পেয়েছি। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে অলরেডি মানে আমাদের ওই যে একটা খুব 90s-এর যে সময়টা, খুব রমরমা সময়টা, ওটার শুধু শুনেছি যে সালমান শাহ স্যার ছিলেন বা উনি মানে গত হয়েছেন, বা তখন থেকে আমি একটু একটু বুঝি যে না মানে তার মানে সিনেমা মানে খুব বড় একটা বিষয় আসলে। বাট তারপরে তো আস্তে আস্তে বোঝার পর থেকে তো রাজ্জাক স্যার আমাদের মানে সম্মানীয় যারা যারা আছেন, যারা যারা সুপারস্টার, শাবানা ম্যাম থেকে শুরু করে আলমগীর স্যার থেকে শুরু করে সবাইকে তো চেনা হয়েছে, সবার ছবি দেখা হয়েছে। আমার মনে হয় মানে আমি প্রথম রিয়েলাইজ করলাম যে চলচ্চিত্র আসলে কি জিনিস। যদিও আমি একদম ছোটবেলায় আম্মুর হাত ধরেই হচ্ছে হলে যেয়ে মুভি দেখা শিখেছি। শাবানা ম্যাম, রাজ্জাক স্যার, আলমগীর স্যার বা অন্যান্য যারা রয়েছেন, তারপরে 90s-এর পরবর্তী সময় যখন একটু বড় মানে বোঝা শুরু করেছি, তখন তো আই থিঙ্ক মরণের পরে দেখার পর থেকে এটা একটা ডিফারেন্ট ব্যাপার ছিল। তারপরে সত্যের মৃত্যু নাই, এগুলো যখন দেখেছি তখন মনে হয়েছে যে হ্যাঁ, মুভি একটা বড় রোল প্লে করে আমাদের লাইফে। অ্যান্ড ভিসিআর, মজার একটা ব্যাপার শেয়ার করি, আমার মামা আমাদের জন্য বিদেশ থেকে ভিসিআর পাঠালেন। আই থিঙ্ক এটা হচ্ছে সালমান শাহ মৃত্যুর কিছুদিন পরে। সো তিনি গত হওয়ার পরেও তার চলচ্চিত্র কতটা মানে মানুষের কাছে জনপ্রিয় ছিল, এবং একই মুভি হাজারবার দেখে মানুষ কেঁদেছে, এবং তখন তাদের কান্না দেখে শিখেছি যে ও আচ্ছা, মানে এই মানুষটাকে সবাই এত ভালোবাসে, আমাকেও ভালোবাসতে হবে, এবং আমারও কান্না পেত, এমন একটা ব্যাপার ছিল। তো এখনকার যে চলচ্চিত্রগুলো তোমরা করছো, গল্প থাকছে, ইমোশন থাকছে, সব কিছু, মানে হলে বসে দর্শক আসলে কতটা কাঁদে তোমাদের ইমোশন দেখে, তোমাদের আনন্দ দেখে? এটা তো আসলে গল্প টু গল্প ভ্যারি করে। যেমন আমি যেটা বলছিলাম যে আমাদের ছোটবেলাটা যেমন 2000-এর ওই সময়টা, তো তখন আস্তে আস্তে করে আমরা বড় হচ্ছি, আমরা জানি যে মুভি দেখতে হবে বা সিনেমা হলে যাবে, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার ছিল। বাট তার কিছুদিন পরেই তো দেখছিলাম যে খুব একটা প্রবলেম শুরু হয়ে যায়। কিন্তু 2000-এর ওই সময়টার আগে যেটা আপনি বলছিলেন আপু, যে সালমান শাহ স্যাররা আসলে ওই সময়টা আমরা যখন টিনেজ হচ্ছি বা যখন বড় হচ্ছি, তখন আমাদের কাছে ওনারা মানে পাস্ট হয়ে গেছে, যে উনি নেই বা ওনার জায়গাটা থেকে। তো সেই সময়টা হয়েছে কি, তারপর থেকেই তো আস্তে আস্তে আমরা অনেক, আমার এটা একটা প্র্যাকটিস ছিল যে আমার ভালো লাগতো আসলে সিনেমা দেখাটা, কিন্তু অস্থির সময়টার সময় থেকে একদমই ডিটাচড হয়ে গিয়েছিলাম সত্যিকার অর্থে। তখন অনেক ছোট, বাট তারপরও মনে হতো যে না, এতদিন ইন্সপায়ার করেছে যে অনেকে আত্মীয় স্বজন বা ফ্যামিলি থেকে যে না আমরা বাংলা মুভি দেখি, বাট তারপর থেকে না হঠাৎ করে কি জানি একটা হলো, সব ডিটাচড হয়ে গেল। মানে তখন মুভি দেখা যাবে না এরকম একটা ব্যাপার, হলে যাওয়া যাবেই না, পরিবেশ নিয়ে। বাট এখন আমার মনে হয় আমি যখন 2016 থেকে আমি কাজ স্টার্ট করার পর থেকে আমি সো লাকি যে আমি দেখেছি আমাদের মুভি নিয়ে সবাই আসলে ইন্টারন্যাশনালি আসলে অনেক বেশি মানে কি বলবো এটাকে, যে তারা এখন মুভ করছে, বিভিন্ন প্ল্যাটফর্মে যাচ্ছে আমাদের মুভি, যে কোনো প্ল্যাটফর্মে, এবং কোঅপারেশন ছবিগুলো শুরু হচ্ছিল। কোপ্রোডাকশন ফিল্ম আমাদের আগেও হয়েছে, বাট পরপর তো অনেকগুলো আসলে কোপ্রোডাকশন কাজ হয়েছে, এবং 2016, 17, 18 এই সময়গুলো। দেন অনেক বড় বড় আসলে ফেস্টিভে যাচ্ছে মুভি, তারপর সিনেপ্লেক্স হচ্ছে অনেক বেশি। দেন ভালো ভালো যে অডিয়েন্সগুলো, কারণ আমাদের বাংলা সিনেমা বলতেই হয়তো বা একটা শ্রেণী আছে যারা ভাবে যে বাংলা সিনেমা, বাট দিস ইজ আওয়ার কালচার, এটা তো আমাদের সংস্কৃতি আসলে বহন করে। ইনফ্যাক্ট এখন তো ইন্টারনেটের বদৌলতে এবং হাতে স্মার্টফোনের কারণে সবাই সবকিছু সম্পর্কে জানতে পারছে, একদমই তাই। সো উই ক্যান নো অ্যাবাউট দ্য আদার কালচার, বাট বিফোর দ্যাট আমাদেরকে কিন্তু শুধুমাত্র আমাদের কালচারকে নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। একদমই তাই। একটা সময় বৈশাখ থেকে নিয়ে শুরু করে আমাদের যে কোনো ধরনের উৎসব, এটাই মানুষের আনন্দের একমাত্র জায়গা ছিল। আর ডেফিনেটলি আমরা যারা মুসলিম ধর্মের, তাদের জন্য তো ঈদ অনেক বড় একটা উৎসব। অ্যান্ড মুভিটা কি হতো, মুভিটা কিন্তু আমাদের দেশের সবগুলো মানে জেনারেশন বলবো, প্রতিটা স্ট্যাটাসের মানুষকেও চেনাতো। তুমি একবার চিন্তা করে দেখো যে আমরা মুভি দেখে কিন্তু শিখেছি চৌধুরী বংশ, খান বংশ, এটা একটু ডিফারেন্ট হবে, রাইট? মানে
সমাজে তাদের পদমর্যাদা একটু ডিফারেন্ট। আই থিঙ্ক বাংলাদেশের অনেক সাধারণ মানুষও মুভিতেই প্রথম দেখেছে যে মানে ডুপ্লেক্স ঘর হতে পারে, ঘরের মধ্যে দিয়ে সিঁড়ি হয়ে সেটা ডুপ্লেক্স বাড়ি হতে পারে, রাইট? কারণ আমাদের দেশে মানুষ তো খুবই মানে ম্যাস পিপল বলতে হবে, তারা কিন্তু খুব সাধারণ। উচ্চবিত্তদের অনেক বিলাসিতা সম্পর্কে তাদের ধারণা হয়েছে শুধুমাত্র মুভি দেখে, মানে এটা আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। তো বুবলি, আমরা চলচ্চিত্রের গল্প নিয়ে আবারও ফিরতে চাই, কিন্তু একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে বুবলির সাথে। আসলে ওর সাথে গল্প করতে বসলে যেটা হয় যে আরও অনেক আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলা হয়ে যায়। তো আজকেও তেমনটা হচ্ছে, বাট হ্যাঁ, চলচ্চিত্র নিয়ে আমরা গল্প করতে চাই, শুনতে চাই বুবলির অনেক কথা। তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি প্রাণ ফ্রুটো প্রেজেন্টস তারার ঈদ থেকে। সাথেই থাকুন, ফিরছি এখনই। ফিরে এলাম বিরতির পরে। ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন প্রাণ ফ্রুটো প্রেজেন্টস তারার ঈদ। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আবারও ফিরে যাচ্ছি আড্ডায় বুবলির সাথে। বুবলি, তোমার নাম কেন চেঞ্জ হলো না? সবসময় আমরা দেখি ফিল্মে কেউ আসলে নাম চেঞ্জ হয়ে যায়, লাইক শাবনূর আপু এত জনপ্রিয়, তার নাম ছিল নূপুর, হয়ে গেছে শাবনূর। আমাদের শাবানা ম্যামের কথা যদি আমরা চিন্তা করি, রত্না নাম ছিল, এসে হয়েছে শাবানা। তোমার নামটা কেন চেঞ্জ হলো না? আমার নামটা আমি যখন প্রথম ফিল্ম করা শুরু করি তখন সবার না ভীষণ ভালো লেগে যায়, মানে অনেক সময় চেঞ্জ হতো নাম, বাট আমি আমার জায়গাটা থেকে এটা কখনো কেউ রিকমেন্ডই করে না যে চেঞ্জ করতে হবে। সবাই মানে দেখেই মানে নামটা শুনেই বলতো যে খুব আদুরে নাম, তো মানে খুব কিউট, মানে মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট একটা নাম। তো সেখান থেকে যার জন্য আমার প্রথম ফিল্মে আমার নামে মানে গান পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তো এটা আসলে কখনো কেউ বলেওনি, বা হয়তো বা আর আমি নিজেও হয়তো চাইনি, যে কারণ আমার কাছে মনে হচ্ছে আমার যেটা আইডেন্টিফিকেশন রিয়েল, তো সেটা নিয়ে আমি আসলে মুভ করতে চেয়েছিলাম। খুবই ভালো, মানে এটা বলবো তুমি অনেক লাকি, বিকজ সবাইকে কিন্তু এসে নিজের নামটা চেঞ্জ করতে হয়েছে এবং পরবর্তীতে ওই নামটার সাথে নিজেকে মানিয়ে নিতে হয়েছে। কারণ আমরা জন্মের পর থেকে যে নাম শুনে বড় হই সেটাকেই তো আপন ভাবা শুরু করি। যে আমার মনে অলওয়েজ অনেক চিন্তা থাকতো, আচ্ছা বুবলি নামটা কেন চেঞ্জ হলো না, মানে এটার পেছনে কোনো গল্প আছে কিনা জানা দরকার। বাট গানটার গল্পটা জানতে চাই, মানে এই যে তোমার জন্য একটা গান হবে, নাম থাকবে এবং টাইটেল সং বলা যেতে পারে, সো এটা এই গল্পটা একটু বলো যে কিভাবে করে গানটা তৈরি হলো। বসগিরি আমার যেটি প্রথম ফিল্ম ছিল, সেখানে আমার চরিত্রের নাম ছিল বুবলি। তো এটাও কিন্তু একটা বিশাল পাওয়া যে আমার একদম রিয়েল নেমে আমার চরিত্রের নামকরণ করা হয়েছিল। তো এটা সম্পূর্ণ তাদের প্ল্যানিং ছিল, বিকজ আমি তো একদম নতুন তখন। তো সব প্ল্যানিংগুলো মানে একদম আমাদের বসগিরি টিম যারা ইনভলভ ছিল তারা ইনভলভ ছিলেন। আচ্ছা, দেয়ার ওয়াজ এনি প্ল্যান টু ইমপ্রেস ইউ যে না ঠিক আছে এই নামটা দিয়েই তাকে ইমপ্রেস করতে হবে? এটা আমি পরে শুনেছিলাম যে আমাদের আসলে ওভারঅল তো যেটা হয় তখন নিউজও হয়েছিল অনেক, যে এরকম একটা চমক আসছে। কারণ হয় কি, একটা আমরা যারা চলচ্চিত্র কাজ করি এই সেক্টরটাতে নিজের নামে, নিজের আসল নামে কোনো গান থাকবে, কারণ এটা তো আর্কাইভে থেকে যাবে, এটা তো একটা হিস্ট্রির পার্ট হয়ে গেলাম আমি। সো এটা বিশাল বড় পাও। এবং আমার নামে দুটো গান হয়েছে, যেটা বীর সিনেমায় আবার আরেকটা গান হয়েছে যেটা আমার নামে। সো প্রথমটার কথা যদি বলি, এরকম আসলে তখন আমাদের আমার যিনি সহশিল্পী ছিলেন আমার প্রথম ফিল্মের, সবার পছন্দের নায়ক শাকিব খান, তো ওনারা মিলে আমি তখন খুব শিখতাম, মানে দেখতাম উনি কিভাবে টিমের সাথে কন্ট্যাক্ট করছে, কিভাবে সব কিছু ম্যানেজমেন্ট নিয়ে, স্ক্রিপ্ট নিয়ে, টেকনিশিয়ানদের সাথে মানে একটা কমিউনিকেশন তার আছে। তো ওভারঅল যখন আমি দেখছি, এবং উনি গান নিয়েও কিন্তু মানে হি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ ওয়ার্ক। সো তখন প্ল্যানিং করতে করতে হঠাৎ করে এরকম আমাদের এই গানের বুবলি বুবলি গানের যিনি লিরিসিস্ট কবির বকুল ভাইয়া, আমাদের শ্রদ্ধেয়, সবার ভীষণ পছন্দের, অনেক গান লিখেছেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড কবি এবং অসংখ্যবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এবং যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন শওকত আলী ইমন ভাইয়া। আচ্ছা, তো উনি তো অনেক জনপ্রিয়, এদের কিন্তু একটা যুগলবন্দি আছে, একদমই তাই, মানিকজোর। তো আমি খুব লাকি যে আমি তাদের সান্নিধ্যে আমরা যেমন দিল দিল গানটা, যেটা এখন পর্যন্ত বাংলাদেশ শুধু বলবো না, বাংলাদেশ এবং ওপার বাংলা দুটো দেশ মিলিয়ে কিন্তু সর্বাধিক ভিউ অ্যান্ড হচ্ছে এটাকে কি বলবো, মানে এটার ধারে কাছে কেউ নেই। আমি জানি না তুমি জানো কিনা, বাংলাদেশের ফিল্মে এটা একদম হাইয়েস্ট ভিউজ, যেটা 110 মিলিয়ন ক্রস মানে কাছাকাছি চলে এসেছে। সো সেখানে না ওনাদেরকে যখন পেয়েছে তখন এরকম শাকিব খান উনি বলছিলেন যে প্রথমে আমাদের টিমের সাথে কথা বলছিলেন যে এরকম আমরা ঠিক আছে ওর নামে একটা, তো তখনও না আমি বুঝতে পারি না যে হোয়াটস গোয়িং অন, কি হবে।
তো যখন উনি ওনাদের সাথে কথা বললেন এবং কবির বকুল ভাইয়া মানে এবং ইমন ভাই সহ, তো ওনাদের সাথে তো আর আমি বসিনি, শাকিব খান সহ ওনারা যখন ডিসকাস করছিলেন আমি পরে শুনেছি যেরকম ভাবছিলেন বুবলি নিয়ে একটা গান হোক, একটা এত কিউটেস্ট একটা নেম, আর হিরোইনটাও আসছে নতুন, মানে আমাকে দেখলেই সবার একটা আদুরে আদুরে ভাব, মানে আমার অটো চলে আসে হয়তো সবার মধ্যে। তো ওনারা তখন ডিসকাস করে বলছিলেন যে এভাবে আমরা কিছু লিরিকটা কিভাবে কি মিলাবো। তো তখন কবির বকুল ভাইয়া সহ ওনারা ডিসকাস করে নিয়েছিলেন এবং কিছু কিছু আমার মনে আছে যে শুটিংয়ের সময় শাকিব খান নিজেও বলছিল যে আচ্ছা এই যে এই এই মানে একটা চড়ুই পাখির ডিম, মানে এরকম টাইপের কিছু আছে না, অনেক অনেক ওয়ার্ড বলছিলেন। তো তখন যে সবার সাথে বসে, এবং কবির বকুল ভাইয়া তো হি ইজ ভেরি ট্যালেন্টেড, সে অনেক অনেক কিছু করে মিলিয়ে ফেলেছে। দেন ইমন ভাইয়া তো চমৎকার মিউজিকে সব কিছুই করে, তো ওভাবেই আসলে আসে। তো আসলে আমরা বলি না যে এখন আর বসে টিম ওয়ার্ক করে গান হয় না, ইটস নট ট্রু। আমি ডেফিনেটলি আমার শুরুর ফিল্মে মানে হয় হয়তো সংখ্যায় অনেক কম, তবে এই যে যে গানগুলো আসলে এভাবে টিম ওয়ার্ক করে হয় সেই গানগুলোই কিন্তু মানুষের হৃদয়ে গেঁথে যায় অ্যান্ড ভালো কিছু তৈরি হয়। অ্যান্ড আমরা চাই চলচ্চিত্রের গানগুলো এভাবেই তৈরি হোক, কারণ আমাদের বাংলা গানকে প্রতিনিধিত্ব করে কিন্তু চলচ্চিত্রের গান। আরেকটা গল্প শুনতে চাই, সেটা হচ্ছে প্রথম ছবিতে যখন খুব ভালো রেসপন্স তুমি পেয়ে গেলে, নিউজ প্রেজেন্টার, সেখান থেকে নায়িকা হওয়া অ্যান্ড সব কিছু মানে মেইনটেইন করা, একজন সুপারস্টারের সাথে কাজ করছো, শাকিব খান যেভাবে করে সব কিছু ডিল করতেন, মানে কখনো কি প্যারা মনে হয়েছে যে উফ আর করবো না, মানে এত কিছু কেন মেইনটেইন করতে হয়, তার চেয়ে তো ওইটা অনেক বেটার ছিল, সুতি শাড়ি পরে বসে নিউজটা পড়ে ফেলতাম, কোনটা মনে হয়? নিউজ পড়াটা একদমই ইজি ছিল না, কখনোই শাড়ি পরে আসলে ওভাবে ছিল না, বিকজ নিউজ প্রেজেন্টেশনটাও খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। ডেফিনেটলি আমাকে ফুল নিউজ এবং সমস্ত স্টুডিওতে বসে আমাকে জানতে হতো যে কি হচ্ছে আসলে, হোয়াটস গোয়িং অন, যে বা নিউজের আমাদের সিচুয়েশনটা কি। ওই প্রিপারেশনটা তো ডেফিনেটলি ডিফারেন্ট, এবং আমার লাইভ আমার টেলিকাস্ট হতো নিউজটা, এবং আমার রিপোর্টার যারা ছিলেন, যারা রেসপেক্টেড যারা জার্নালিস্টরা বা রিপোর্টার্সদের সাথে আমার কমিউনিকেট করা বিভিন্ন পরিস্থিতিতে। কিন্তু একটা মজার ব্যাপার আমি একটু দর্শকদের সাথেও অ্যাড করব, তোমার কাছ থেকেও জানতে চাই, সেটা হচ্ছে আই থিঙ্ক 13-14 এর সময়টাতেও তোমার নিউজ রেগুলার যাচ্ছে, এবং ওই সময়টাতে কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি মিলিয়ে খুব ঘন ঘন লাইভ থাকতো, তাই না? যে লাইভেই হচ্ছে রিপোর্টাররা কানেক্টেড হচ্ছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি তুলে ধরা হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে সবকিছু। আমি তখন থেকে তোমাকে দেখতাম। থ্যাংক ইউ, এটা আপু আপনি বলেন সব সময়, সো এটা আমি আমার প্লেজার যে তখন থেকে আপনি আসলে আমাকে ফলো করেন, বা আচ্ছা ফলো মানে কি, মানে নিউজটা দেখা বা ওরকমই করা। কি হয়, আমরা তো দিনে একটা নিউজ দেখতে পছন্দই করি, তো নিউজটা দেখার সাথে সাথে কিন্তু যিনি পড়ছেন বা যিনি বলছেন শুনতে ভালো লাগার একটা কিন্তু ব্যাপার থাকে। তখন তো আমি ধরো 12 থেকে কাজ করছি, কিন্তু আমার নিউজের প্রতি একটা ঝোঁক ছিল, যেহেতু আমি প্রথমে নিউজ প্রেজেন্টার হওয়ার প্ল্যান করেছিলাম, পরবর্তীতে চেঞ্জ করলাম, যাই হোক। তো আমার যেটা হতো যে আচ্ছা ঠিক আছে ওটা একটু দেখি, ভালো পড়ছে, সুন্দর আছে, কিভাবে কানেক্টেড হচ্ছে। তো এই ব্যাপারগুলো আমি বলবো যে হ্যাঁ, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আলাদা আলাদা স্টার রয়েছে। সো বুবলির কথা যদি আমরা বলি, শি ওয়াজ দ্যাট টাইম শি ওয়াজ অলসো স্টার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো বুবলি, আড্ডা হচ্ছে, এরপরে আমরা কিছু প্রশ্নোত্তর পর্বে যাব। খুব ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট তুমি উত্তর দিবে, এক্সপ্লেনেশনও শুনবো, তবে আমরা একটা বিরতি নিয়ে আসি তার আগে। প্রিয় দর্শক, বুবলির সাথে আড্ডায় আমিও অনেক কথা বলছি, কিন্তু এরপরে আসলে ওকে আমি প্রশ্ন করব, উত্তর দেবে বেশি। তো এবারের মতো আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসতে চাই আপনাদের মাঝে আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন প্রাণ ফ্রুটো প্রেজেন্টস তারার ঈদে। সাথেই থাকুন বাংলা টিভি। ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন প্রাণ ফ্রুটো প্রেজেন্টস তারার ঈদে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান্ত রয়েছি এবং আজ আমার অতিথি হিসেবে রয়েছেন আপনাদের পছন্দের চিত্রনায়িকা বুবলি। আবারও ফিরে যাচ্ছি বুবলির সাথে আড্ডায়। বুবলি, অনেক অনেক আড্ডা হচ্ছে, নতুন পুরাতন সব কথা হচ্ছে। আবারও যদি একটু চলচ্চিত্রের দিকে ফিরে আসি, লিডার আমি বাংলাদেশ, এটার একটা চমৎকার গান সুরমা সুরমা, যে গানটির কথা তুমিও বললে, কিন্তু তোমার নিজের কণ্ঠেও আমরা গানটা অলরেডি শুনেছি। তো মানে ভালো লাগা থেকেই করা নাকি হচ্ছে ছবির প্রমোশন? এটা যেটা ছিল যে আসলে আমি তো আর সিঙ্গার না, একদম প্রফেশনাল সিঙ্গার না, কিন্তু গান আমি ভীষণ ভালোবাসি, তো সেখান থেকেই জাস্ট একদম গুনগুন করেই করা ছিল। তো আমার মানে সাথে যারা ছিলেন ওরা বলছিল যে আপু আপনি একটু করেন, আমরা এটা একটু মানে জাস্ট একটা ছোট করে করি, ভিডিও করি।
তা বললাম ঠিক আছে ফাইন, এটা তাহলে আমাদের ভালো লাগা সবার সবকিছু মিলে আমাদের মুভির প্রমোশনও এটা কাজে লাগবে, সো এই জন্য ওখান থেকে একটা ভালো সো আমরাও এখন আসলে মুভির প্রমোশনে না আছি। একদম না, আমি সিঙ্গার না, সো দর্শকরা উঠে চলে যাবে। শুনতে চাই না, আমরা দুটো লাইন শুনতে চাই। আচ্ছা এটা শেষের দিকে করি আমরা। আচ্ছা দ্যাটস ফাইন, আমরা গান শুনতে শুনতেই না হয় বিদায় নেব। আরও একটি চলচ্চিত্র আসছে লোকাল, সেটা নিয়েও জানতে চাই, এবং বুবলিকে টোটালি ডিফারেন্ট মানে অ্যাটিটিউডে পাওয়া গেছে, স্পেশালি গান যেটা খুবই মানে রেসপন্স পেয়েছে। সো বুবলি তো দেখতে খুবই শান্তশিষ্ট কিউট, বাট মুভিতে এই যে একটা ড্যাম কেয়ার ভাব অ্যান্ড গানটার মধ্যে তোমার যে ডান্স পারফরমেন্স ছিল দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সো সব কিছু নিয়ে প্ল্যানটা কেমন ছিল? চেয়েছো যে আমার ক্যারেক্টারটাকে টোটালি ডিফারেন্টভাবে আমি এখানে প্লে করব? আমার তো সবসময় আমি চাই যে আসলে ভিন্ন ভিন্ন কনসেপ্টে কাজ করতে। তো যখন চন্দন ভাই ওনার এই গল্পটি আমার সাথে শেয়ার করলেন এবং বললেন, তো তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এখানে দেয়ার ইজ সামথিং যেটাতে আমাকে একটু ডিফারেন্টভাবে দেখা যাবে এবং অ্যাক্টিংয়ের সুযোগ আছে। তো সেখান থেকেই ভাইয়া যখন প্রথমে তো আসলে ফোনে ওরকম কন্ট্যাক্ট করেছিলেন, কথা বলেছিলেন, দেন আমি বলছিলাম যে আমাকে একটু ভাই লাইন আপটা পাঠালে, বা আছে না আমরা সবাই বসার আগে তো আমাকে একটু জানতে হবে ব্যাপারটা। তো তখন থেকেই ভালো লেগেছে এবং সাইফ চন্দন ভাইয়ের সাথে আমার দুটো কাজ হয়েছে, একটি হচ্ছে লোকাল আর একটি কয়লা। কয়লা হয়তো সামনে আসবে। তো ওনার না একটা ডিফারেন্ট একটা প্যাটার্ন আছে, মানে এক একজনের তো একটা স্টাইল থাকে। সো খুব একটা রাউডি টাইপ, একটা অন্যরকম একটা স্টাইল, এবং যেটা খুব মানে ও নিজেও একটু রাউডি টাইপ, ঠিক আছে? তো ওর গল্পগুলো মেকিং সবকিছুতেই ওই বিষয়টা আমরা দেখতে পাই। খুব দারুণভাবে কাজটি করেছেন উনি, এবং এখানে তো অনেক ভালো ভালো শিল্পীরা কাজ করেছে। সো ওভারঅল দর্শকদের রেসপন্স খুবই ভালো, আর অলরেডি তো সবাই সিনেমা হলে দেখছেই। আর গানটার যেটা ছিল, গানটার খুব ওই গল্পের প্রয়োজনই এসছে। তো সেখানে ডান্স নাম্বারটা আমরা আমাদের যেমন বলিউডে বা হলিউডে, আমরা হলিউডে তো খুব একটা মাসালা গান এরকম হয় না, বাট বলিউডে যেটা হয় যে ওনারা কিন্তু অনেক দিন ধরে এই ধরনের ডান্স নাম্বারের আগে আসলে রিহার্সেল করে নেয়। তো আমাদের তো অনেক লিমিটেশনস থাকে, তো ওই সময়টা হয়তো হয় না, এই জন্য আমাদের অনেক সময় আমরা রিহার্সেল করার টাইম পাই বা শিডিউল করেন ওনারা, প্ল্যান করেন, বাট অনেক সময় হয়তো করা হয় না। তো আমাদের ওটা একদম স্পটে, যেদিন আমরা শ্যুট করি সেদিনই আমাদের স্পটে আসলে সেই ডান্সটা তোলা হয়েছিল। সো একটু হেকটিক ছিল আমাদের সবার জন্য, বাট অডিয়েন্সের ভালোবাসায় খেলা হবে যে গানটা মাম্মারে মাম্মা, সো এটা খুব আসলে পৌঁছে গিয়েছে সবার কাছে একদম। এবং সবাই তো একটু চায় মানে উৎসব এভরিথিং সবকিছুতে যেটা হয় যে সব বয়সের মানুষের জন্য কিছু থাকতে হয়, রাইট। সো এখন আমরা যারা দেখছি ইয়াং আর টিনেজ যারা রয়েছে, ওরা কিন্তু চাচ্ছে মানে একটু ডিফারেন্ট টাইপের হোক, স্পেশালি সাউথের সাথে সবাই তো একটু কম্পেয়ার করা শুরু করেছে যে এরকম মুভি আমাদের দেশে কেন হয় না, বা এই ধরনের গান আমাদের দেশে কেন হয় না। সো আই থিঙ্ক এই গানটা কিন্তু সবার কাছে ওই ভিন্ন রকমের যে একটা গানের আগ্রহ বা একটা চাহিদা, সেটাকে কিছুটা হলেও পূরণ করেছে। আরেকটা ব্যাপার বলতে চাই, একই ঈদে একজন তো বাংলাদেশের কিং খান সুপারস্টার, তার সাথে যেমন মানে মুভি রিলিজ হচ্ছে, আর তারপরের মুভির কথাই যদি বলতে যাই তাহলে তালাশে তার আদরের সাথে তোমার কাজ করা হয়েছে, বাট এবার আবার মানে ঈদেই মুক্তি পাচ্ছে। তোমার কি মনে হয়, মানে অনেক সময় হয় না জুটি জুটিতে ক্লাশ করে, তেমন কিছু কি হবে? না, যেমন আমাদের দেশের যিনি শীর্ষ নায়ক শাকিব খান, উনি তো বহু বছর ধরে সুপারস্টার এবং এত ভালো একজন অভিনেতা, ওনার সাথে আমাদের কারোই তুলনা চলে না, টু বি ভেরি অনেস্ট। তবে যেটা হয় যে জুটির ব্যাপারটা, শাকিব বুবলি জুটি তো এটা আসলে একটা অন্য ভালোবাসার জায়গায় আছে। আর আদর আজাদের সাথে আমার তালাশ সিনেমাটা দর্শক ভালোবাসা দিয়েছে, সেখান থেকে আমরা যখন লোকাল সিনেমাটা করলাম সেখানেও মানুষ এখন পর্যন্ত সিনেমা হলে আমি যতটুকু রেসপন্স জানি যে ভীষণই পজিটিভ, সবাই খুবই অ্যাকসেপ্ট করে নিয়েছে কাজটা, এবং ওভারঅল মেকিং, ওভারঅল আমাদের অ্যাক্টিং পারফরমেন্সের জায়গা থেকে সবাই খুব ভালো বলছে। এবং আমি সাইফ চন্দন ভাইকে যখন আমি শুনছিলাম, লোকালের নির্মাতা যিনি, তো উনি যখন আমি ফার্স্ট ট্রেলারটা লঞ্চ হওয়ার কিছুক্ষণ আগে আমি শুনেছি যে এটা ঈদে আসছে, কারণ একদম তো লাস্ট মোমেন্টে এটা আসলে অ্যানাউন্সমেন্টটা এসছে। তো তখন আমি ভাইকে বললাম যে ভাইয়া মানে ইজ ইট ওকে, মানে আছে না যে একটা তো প্ল্যানিং থাকে, তো হয়তো বা এটা ওনাদের একটা অন্যরকম স্ট্র্যাটেজি ছিল প্রমোশনাল, যে না শেষ মুহূর্তে এসে একটা চমক দিবে। তো তখন ভাইয়া বলছিলেন যে না, চন্দন ভাই আমাকে একটু মজা করে স্যার ডাকে, বলছে না স্যার আমরা দেখি কি হয়। তো সেখান থেকে আমাদের তো আসলে মনে হলো যে না, একদম সেন্সর টেন্সর করে পরে আমরা অ্যানাউন্সমেন্টটা দিই। তো যখন জানলাম, এবং আমাদের যিনি সুপার হিরো শাকিব খান, উনি নিজেও খুব সাপোর্ট দিয়েছে, বলেছে যে
চন্দন ভাইকে বলেছে যে না ঠিক আছে আসুক বা লোকালটা আসুক, আছে না যে হয়তো শিল্পীরা তো বলতে পারে যে না ফাইন, বাট উনি অনেক অনেক সাপোর্টিভ সব সময় কাজের ব্যাপারে। তো জুটির আমার মনে হয় যে শাকিব খানের সাথে আসলে আমাদের কারো, উনি ওনার জায়গায় কিং খান, সেটা কেউ ভাঙতে পারবে না কখনো, এই জন্য তো 100 হল নিয়ে আসলে রাজত্ব করছে। আচ্ছা, পরপর দুটি মুভিতে একই নায়কের সাথে কাজ করছে, এটা কি আরেকটা নতুন মানে জুটি হওয়ার সম্ভাবনা? জুটিটা তো ডেফিনেটলি এটা প্রোডিউসার ডিরেক্টর যারা আছেন তাদের উপর যেমন ডিপেন্ড করে, তেমন দর্শকদের উপর ডিপেন্ড করে। দর্শকরা যখন কোনো কাজ আসলে ভালো বাসে বা পছন্দ করে তখন থেকে কিন্তু একটা জুটি তৈরি হয়। সো এটা ইট ডিপেন্ডস, এটা সামনে হয়তো বলতে পারবো। আচ্ছা, স্কুল লাইফ আর কলেজ লাইফে কোনো একটা ছেলে তোমার পিছনে পিছনে খুব ঘুরতো, ফুল নিয়ে, চিঠি নিয়ে, অনলাইন গিফট নিয়ে, তারপরে হয়তো হঠাৎ করে দেখলে যে ছেলেটার ঘুরছে না, অন্য আরেকটা মেয়েকে নিয়ে এসে খুব ঘুরছে বা বিয়ে শাদী করে ফেললো, অ্যান্ড পরবর্তীতে দেখলো বুবলি নায়িকা হয়ে গেছে, এরকম কি হয়েছে লাইফে? না, এরকমটা হয়নি, কারণ একজন না, এরকম আমি দেখেছি। কয়েকজন আমার ছিল। ছোটবেলা থেকে আমি দেখতাম, মানে তখন তো আর এসব বুঝতাম না, বাট যখন গার্লস শিফটে ছিলাম বা যখন মেয়েদের কলেজে ছিলাম তখন যেটা হতো যে মেয়েদের কলেজের সামনে তো অনেক সময় অনেকে ওয়েট করতেন। তো আমি যেটা ছিলাম যে আমি খুবই, এটা হয়তো এখন সবাই ভাববে যে হয়তো বলার জন্য বলছি, আমি খুব মানে উপদেষ্টা টাইপের ছিলাম আর কি। মানে আমি আমাদের আশেপাশের আমার যারা বান্ধবীরা ছিল তাদেরকে আমি অ্যাডভাইস করতাম যে এই এরকম করিস না, বা তোর এই যে স্কুলে তো আর বুঝতাম না বেশি, বাট যখন একটু 9-10-এ বা একটু কলেজে উঠেছি তখন যদি দেখতাম কেউ দাঁড়িয়ে আছে কোনো ছেলে ফুল টুল নিয়ে, তো আমি তো ভাবতাম যে ওদের জন্যই, হয়তো ওদের কারোর সাথে কোনো কানেকশন। তেমন আমি এটা কিন্তু করিস না, এটা কিন্তু আন্টি জানলে খুব বকা দিবে তোকে, দেখ এটা কিন্তু লাইফ না, মানে আমি কি আমি বুঝতাম আল্লাহ জানে, আমি ওদেরকে বুঝাতাম, তো ওরা আবার খুব বিরক্ত হতো এত উপদেশ দেয় কেন। তো পরবর্তীতে ওরা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো, যে কি যখন হঠাৎ করে যোগাযোগ হলো বলে যে দেখ তুই তখন থেকে খুব একটু ম্যাচিওর চিন্তাভাবনা ছিল। সো আমি কখনো ওই ইনভলভমেন্ট আমার ছিল না, বাট আমি দেখতাম যে অনেক ছেলেরা হয়তো তাকাচ্ছে ওই স্কুলে যাওয়া আসার সময় বা কলেজে যাওয়া আসার সময়, যখন আমাকে তো সবসময় আম্মু নিয়ে যাওয়া আসা করতেন। আচ্ছা, যার কারণে আসলে কেউ সুযোগ পায়নি, বাট মানে হঠাৎ একবার দুবার দেখতাম যে চোখে চোখে চাচ্ছে হতো। ওটা আমার দিক থেকে হয়নি, বাট আমি বুঝতাম যে ওয়েট করতো অনেকেই, কিন্তু আলটিমেটলি তো আনফরচুনেটলি আর কথা তাদের জন্য হয়নি। আমার খুব আফসোস হচ্ছে। ওকে বুবলি, সো আমাদের প্রশ্নোত্তর পর্বটাকে আমরা একটু ডিলে করতে চাচ্ছি, কারণ একটা বিরতি নিব, তারপরে ফিরে আসবো। ঠিক আছে। সো তুমি প্রিপারেশন নিতে থাকো, কারণ একটু ঝটপট উত্তর দিতে হবে সব প্রশ্নের, এবং এক কথায় উত্তর শুনবো, ঠিক আছে? প্রিয় দর্শক, সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। প্রাণ ফ্রুটো প্রেজেন্টস তারার ঈদ থেকে ফিরছি এখনই, সাথেই থাকুন আমাদের। আমন্ত্রণ আরও একবার ঈদের বিশেষ আয়োজন প্রাণ ফ্রুটো প্রেজেন্টস তারার ঈদে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার সাথে রয়েছে বুবলি, এবং এবারে আমরা প্রশ্ন করব, বুবলি উত্তর দেবে। আমরা বললাম এই জন্য কারণ প্রশ্নগুলো আমি বললেও প্রশ্নগুলো আসলে দর্শকের হৃদয়ের। তো দেখি বুবলি আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে কিনা। বুবলি এখন প্রেম করে, মানে কি? সুযোগই তো নাই। বিয়ে হয়ে গেছে, বেবি হয়ে গেছে, এখন তার সুযোগ নাই। ওকে, সো প্রেম করার সুযোগ নেই, কিন্তু বিয়ের পরেও তো প্রেম হয়। হ্যাঁ, সেটা হয়েছে ডেফিনেটলি, আমার ছেলের সাথে, আমার মা ছেলের প্রেম। হ্যাঁ, সেটাই। তার মানে বুবলি প্রেম করছে, কারণ প্রেমেরও অনেক শেড আছে, রাইট? একদমই। বুবলি সকালে উঠে দুধ চা খায়? না, আমি একদমই চা কফি ফ্রিক না। সো গ্রিন টি? গ্রিন টিটা খাই, বাট একদম সকালে উঠে না, হয়তো অনেক পরে আর কি। আচ্ছা, বুবলি এখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এটা খুব হাস্যকর, এটা কি? আয়নার সামনে দাঁড়িয়ে এখনো নিজেকে অবিবাহিত মনে করে? এটা তো খুব আনকমন একটা এটা খুব আনকমন একটা প্রশ্ন আসলে। মানে এটা কিভাবে আসলে কে করেছে প্রশ্নটা? হয় কি না, নাম তো দেয়া নেই, প্রশ্নগুলো দেয়া আছে। কখনো না, মানে ম্যারিড আনম্যারিড এটা আসলে আয়নার সামনে দাঁড়িয়ে কখনো মাথায় আসেনি। আমার সবসময় আয়নার সামনে দাঁড়িয়ে বুবলি মনে হয় যে আমি, এবং তখন মনে হয় না যে আল্লাহ আমি তো ম্যারিড, মানে এটা কখনো মাথায় ওরকম আসেনি। হয় না। সো আমরা প্রশ্নটাকে কিন্তু তাহলে ধরতে পারি, মানে হ্যাঁ, বুবলি যদি শুধুই বুবলি ধরা হয় তাহলে তো বুবলি হচ্ছে আনম্যারিড বা একটা মেয়ে। সো এখন যদি আমরা ধরে থাকি বুবলি হচ্ছে শেহজাদের মা, তো সেক্ষেত্রে ম্যারিড ধরতে হবে। সো এখনও যেহেতু বুবলি ফিলিং হয়, সো মানে
তোমার তুমি একটা আছে না নিজের এটা হয় কি আত্মসত্তা আসলে বা নিজের একটা ব্যাপার। নিজস্ব একটা ব্যাপার যখন হয়, যখন আমি ব্যক্তিত্ব। আয়নার সামনে দাঁড়িয়ে থাকি, তখন কিন্তু মানে বুবলি ম্যারিড এবং ওর বেবি আছে এবং সে চিত্রনায়িকা, বা সে কি মানে এত কিছু কিন্তু মাথায় আসে না। যখন আমি মিররের সামনে আমাকে দেখি, ওই মোমেন্টে শুধু কিন্তু আমি আমাকেই মানে জাস্ট তাকিয়ে থাকি, নিজের ব্যক্তি সত্তাকে আসলে অনুভব তখন করা। হ্যাঁ এত চিন্তা আসে না। ওকে, বুবলি পড়াশোনা করে ডাক্তার হতে চেয়েছিল কিন্তু হয়ে গেছে নায়িকা, এটা নিয়ে বুবলি খুব আফসোস করে। একদমই না, আমি ব্যারিস্টার হতে চেয়েছিলাম। আচ্ছা, আমি 2 ইয়ার্স এলএলবি পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে ওটা আমি যেহেতু একটা অন্য পড়াশোনারও আমার চাপ ছিল, সেজন্য মানে আনফর্চুনেটলি এখন আমি কমপ্লিট করতে পারিনি ল। তবে আমি ডাক্তার হতে চেয়েছিলাম, হয়ে গেছে নাকি এরকম হয়নি। আমি মানে যারা এলএলবির মানে সিনিয়র ভাই অর লাইক জুনিয়র ভাইয়ারা রয়েছেন তারা খুব খুশি হবে যে তুমি তাদের পথেই হাঁটছো। না, ইনশাআল্লাহ, ইনফ্যাক্ট হয়তো I'll ইন try. ফিউচারে আমরা দেখব যে বুবলি কমপ্লিট করে ফেলেছে এবং কোনো একদম প্র্যাকটিস করছে। বুবলির একটা চেম্বার থাকবে যেখানে আমরা চলে যাব। তার পরের প্রশ্ন হচ্ছে বুবলি ভবিষ্যতে, ও মাই গড, ভবিষ্যতে বুবলি রাজনীতি করবে এবং নমিনেশন নিয়ে ভোটে দাঁড়াবে। কি আনকমন সব প্রশ্ন। না, এই ধরনের চিন্তা এখনো মাথায় নেই আসলে। মানে আমি just এখন নেই, আমার- বাট ভবিষ্যতে হতে পারে। হ্যাঁ, এটা আমি বলতে পারবো না, কারণ ইন ফিউচারে কি হবে, কারণ আমি ছোটবেলায় জানতাম না যে আমি চিত্রনায়িকা হব, বা আমি যখন নিউজ প্রেজেন্টেশনে ছিলাম তখনও জানতাম না। কিন্তু একটা সুপ্ত বাসনা তো ছিল যে কালচারাল ব্যাপারগুলোতে ভালো লাগতো। আর পলিটিক্স ব্যাপারটা আমার মনে হয় যে পলিটিক্স ইজ অ্যান আর্ট। এটা কিন্তু রাজনীতি অনেক বড় একটা আর্ট। এটা কেউ আমরা বললাম, বা এটা কেউ হুট করে এসে ইয়ে হয়ে গেল, এটা Possible আমার না। মনে হয় যে এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। ট্রু। এর পরের প্রশ্নটা কিন্তু একটু কঠিন, বাট তারপরেও কঠিন প্রশ্নের আর এই ঈদের টাইমটাতে কেন এত কঠিন আনকমন প্রশ্নের- অদ্ভুত প্রশ্ন সব? ঈদের টাইম তো এই জন্য। আচ্ছা, টান মুভিতে সিয়ামের সাথে চমৎকার রোম্যান্স করার সিন আমরা দেখেছি। সো ওই সিন করতে মানে বুবলি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছে। না, এটা যখন আমরা টানে যেই চরিত্র বা যে কোনো গল্পে আসলে যখন যে চরিত্রটা আমরা পোট্রে করি, সেখানে তো আসলে স্বাচ্ছন্দ্য বোধ করার থেকে বড় জিনিস হয় যে ওই চরিত্রটা হয়ে ওঠা। এবং সিয়াম অ্যাজ আ কো অ্যাক্টর হি ইজ ভেরি হেল্পফুল, সত্যিকার অর্থে ও এত ফ্রেন্ডলি এবং খুব সুন্দর করে সে যেটা করেছে যে মানে একটু কথা বলে ডিসকাস করে। বিকজ আমি তো যেহেতু একটু চুপচাপ থাকি, সো আমার জায়গা থেকে আমি একটু রিজার্ভ হয়ে থাকি এবং সবাই ভাবে যে খুব মুডি বা কোনো কিছু, বাট আসলে কিন্তু তা না। আসলে আমার বেসিকটাই হচ্ছে আমি চুপচাপ থাকি। আর ওরা যেটা করেছিল যে ওরা অ্যাজ আ টিম সবাই আমাকে আসলে খুব হেল্প করেছে। আর সেই টানে তো আমি শুধু অবনী হয়েই উঠেছিলাম, সেখানে বুবলি ছিলাম না। সো ওখানে আসলে ওই ক্যারেক্টারটা অবনী প্লে করেছে। একদমই। 3 জন নায়কের নাম বলবো, আউট অফ 10 তাদেরকে মার্ক দিতে হবে। এটা ইটস ভেরি উইয়ার্ড। আমি বলবো কেন, কারণ কাউকে আসলে সেটা না, আমরা ব্যক্তি হিসেবে বর্তমান হোক, সময়ের বলবো। না, 25 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স যারা আছে তার নাম না, definitely এটার থেকে বলবো বড় না। জিনিস কি, বর্তমান অতীতের থেকে বড় কথা হচ্ছে যে একজন অ্যাক্টর হোক বা একজন কলিগ হোক, ওরা সবাই আমার কলিগই হবে। তো তাদেরকে মার্কিং করার আই এম আচ্ছা, মার্ক দেওয়ার দরকার নেই, আমরা নাম্বারিং করি, মানে 1 2 3 4 করি। 3টা নাম বলবো, তুমি মানে কে 1 নম্বর পজিশনে আছে, কে 2nd পজিশনে আছে, কে 3rd পজিশনে আসছে, ও সেভাবে করে বলবে, ঠিক আছে? আরিফিন শুভ, সিয়াম এবং অনন্ত জলিল। আচ্ছা, প্রথমত আমি এই নাম্বারিং ব্যাপারটা আমার একদম ভালো লাগে না, নাম্বার দিতে হবে না, আর just 1 2 3 4 position। এটাও করতে চাই না। কারণ দেখেন, আমি একটা ব্যাপার যদি শেয়ার করি, সেটা হচ্ছে যে বি বোল্ড, না, নাম্বারিং এটা থাকতেই কাউকে পারে ভালো নাম্বার লাগার ব্যাপারে। একটা ব্যাপার যেটা কাউকে নাম্বার আমি 1 2 3 দিয়ে দিলাম আর আমি বোল্ড হয়ে গেলাম, আমার এটা আই ডোন্ট সাপোর্ট। কারণ কাউকে আরিফিন শুভ, কারণ শুভ ভাইয়ের সাথে আমার কাজ হয়নি, সো আমি তাকে ওভাবে ব্যক্তি মানুষ হিসেবে আমি আচ্ছা না, কাজ করতে গেলে তো বোঝা যায়। অ্যাক্টিং দেখা হয়েছে এবং হ্যাঁ, অ্যাক্টিং তো ওই জায়গা থেকে, যেহেতু ওনার জায়গাটাতে উনি কিন্তু অনেক অনেক ভালো করছেন, অনেক ট্রাই করছেন, অনেক দিন ধরে কাজ করছেন এবং হি ইজ ডুইং গুড। তাকে আমি কোন নাম্বারে বসাবো সেটা আমি তো কেউ না। এবং অনন্ত জলিল ভাইয়ের কথা যদি বলি, উনি অ্যাজ আ বিজনেসম্যান আমরা জানি যে উনি ইজ ভেরি সাকসেসফুল এবং সে লগ্নি করছে, সে মুভি বানাচ্ছে, ওখানে অ্যাক্টিং করছে, তারও কিন্তু একটা স্ট্রাগলিং আছে।
এবং ইসের কি বলে সিয়াম। সিয়ামের কথা যদি বলি, সিয়াম হি ইজ আ মানে ভেরি গুড পারসন। আমি ওর সাথে কাজ করেছি এবং খুব ভালো মানসিকতার। সো ও অনেক ভালো করছে। তো সেখানে আমি কেউ না যে তাদেরকে আমি 1 2 3 বলে একটা নাম্বারিং করে দিলাম, তো একটা হয়ে গেল, খুব বোল্ড হয়ে গেলাম। জাস্ট মানে তোমার নাম্বারিংটাই যে সঠিক তা নয়। তো so ব্যাপারটা why should I হচ্ছে, give? ধরো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে শাহরুখ খান আর সালমান খান, ডেফিনেটলি আমি বলবো সালমান খান। বাট আমরা যদি দেখি তাহলে সফল ছবির সংখ্যা কিন্তু শাহরুখ খানের অনেক বেশি, বিকজ সালমান খান অনেকদিন গ্যাপে ছিল, শাহরুখ খান দীর্ঘদিন মুভি করতে করতে কিন্তু তার বিশাল একটা অবস্থান। বাট জনপ্রিয়তার দিক থেকে বা পছন্দের দিক থেকে 1 2 তো থাকতেই পারে, তাই না? ওকে, সো মানে বুবলি খুবই কি বলবো এটাকে, চুপচাপ ভেবে চিনতে তারপরে উত্তর দিতে পছন্দ করে। সো কঠিন না, but প্রশ্নগুলো আমি এই জায়গা- একেবারেই না, কঠিন তবে হয়নি। আমি এটা কখনোই আমি করি না। আমি কখনোই কাউকে নাম্বার দেয়া, কখনো কাউকে গ্রেড দেয়া, কখনো 1 2 3 করা, এই সেগমেন্টটাই আমার মনে হয় যে আই ডোন্ট ওয়ান্ট, বিকজ এরা সবাই হচ্ছে যার যার জায়গায় সফল। ট্রু। বুবলির কাছ থেকে আর কোনো মানে সহজ উত্তর তো না, কঠিন উত্তরও আশা করছি না। ও সব প্রশ্নকে সহজ বানিয়ে ফেলছে নিজের কথা দিয়ে। আমরা বরং গানেই ফিরে যাই। সুরমা, আই টোল্ড ইউ শান্তাপু যে আই এম নট আ সিঙ্গার। সো হ্যাঁ আমরা জানি তো, বাট আচ্ছা ঠিক আছে, আমরা তো যেহেতু আমাদের লিডার এই মুভিটা সিনেমা হলে চলছে এবং সেখান থেকে মানে আমরা একটু ছোট করে শেয়ার করতে পারি। এটা গান Please. গাওয়া না, জাস্ট শেয়ার করা। কারণ এটা যারা অরিজিনাল সিঙ্গার খুব সুন্দর করে গেয়েছে, ইমরান এবং কোনাল আপু। সো সেখান থেকে মানুষ হিউজ আসলে আমাদের এই গানটাকে সবাই খুব পছন্দ করছে। এবং শাকিব খানের সাথে আমার যে একটা মানে অন স্ক্রিনে যে একটা কেমিস্ট্রি দর্শকরা দেখেছে, সেখান থেকে ঠিক আছে আমি জাস্ট 2টা লাইন গাচ্ছি। সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, কি যে মায়া দিলে ছড়িয়ে, এই হৃদয়ে যাও হারিয়ে খুবই গভীরে, সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, কি যে মায়া দিলে ছড়িয়ে। ও মাই খুবই গড, সুন্দর লিরিক, খুবই হ্যাঁ, সুন্দর একদমই। সুর। অ্যান্ড ডেফিনেটলি আমরা চাইবো যে কোনো একটা দিন আমরা দেখব আমাদের প্রিয় নায়িকা বুবলি প্লেব্যাকে চলে এসেছে। কারণ হতেই পারে, তুমি অনেক সুন্দর গাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যান্ড আজকে তো একটু ফাঁকিবাজি করে ছোট করে শুনিয়েছে। মুভিটা আপনারা হলে যেয়ে দেখবেন, গানটাকে আরো অনেক বেশি পছন্দ করবেন। তখন আপনাদের জন্য বুবলি একটু বড় করে পুরো গানটাই হয়তো কোনো একদিন গেয়ে শোনাবে। সো বুবলির সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো, সব সময়ের মতো। সো বুবলি, তোমার জন্য একটা গিফট রয়েছে প্রাণ ফ্রুটের পক্ষ থেকে। ওয়াও, একটু ভারী, বাট ভেরি নাইস। আই থিঙ্ক তুমিও অনেক পছন্দ করবে, এবং শেজাদ যদি মানে জুস লাভার হয় ও পছন্দ করবে। হ্যাঁ, বাট প্রাণ ফ্রুটকে আসলে অনেক থ্যাঙ্কস যে খুব সুন্দর একটা বাস্কেট আমরা গিফট পেলাম। বুবলি, অনেক অনেক শুভকামনা রইলো। আশা করছি ছবি দুটোই অনেক বেশি জনপ্রিয়তা পাবে, এবং ইনফ্যাক্ট আমরা তো দর্শকদের রিভিউ দেখে অলরেডি বুঝেই যাচ্ছি যে তারা হলমুখী। সো আশা করছি ইন ফিউচারে আরও অনেক ভালো ভালো চলচ্চিত্র আমরা উপহার পাচ্ছি বুবলির কাছ থেকে। থ্যাংক ইউ, খুব ভালো টাইম স্পেন্ড করা হয় আসলে বরাবরই এরকম আড্ডা দিয়ে। আর বাংলা টিভি দর্শকদেরকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা, আর অসংখ্য ধন্যবাদ বাংলা টিভিকে এত চমৎকার আয়োজনে আসলে আমাকে ইনভাইট করার জন্য। আর আমি বলবো যে আমার লিডার এবং লোকাল দুটো ফিল্ম চলছে আপনার পাশের সিনেমা প্রেক্ষাগৃহে। সো জলদি জলদি দেখে ফেলুন, আর দেরি করা যাবে না, কারণ ঈদের সময়টা তো শেষ হয়ে যায় আসলে চোখের পলকে। যদি অনেক দিন থাকবে সিনেমাগুলো, বাট আপনারা আসলে সময় নিয়ে দেখে ফেলুন। বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের প্রাণ ফ্রুটো প্রেজেন্টস তারার ঈদের আয়োজন আজকের মতো। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের তারকাকে সাথে নিয়ে ঈদ আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা টিভির সাথে। আল্লাহ হাফেজ।